আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাজারুল হক, অধ্যাপক রসায়ন বিভাগ, ঢাকা সিটি কলেজ। আজকে তোমাদেরকে রসায়ন প্রথম পত্রের 6 নম্বর লেকচার দিব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আব্বাউর নীতি, ফুডনের নিয়ম এবং পলির বর্জন নীতি। তো প্রথমে আমরা আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন নিয়ে আলোচনা করি। আইসোটোপটা কি? আইসোটোপ হচ্ছে আহ, বিভিন্ন মৌলের পরমাণুর পরীক্ষা করে দেখা গেছে যে একই মৌলের বা একই মৌলিক পদার্থের বিভিন্ন রকম পরমাণু পাওয়া যায়। বিভিন্ন রকম বলতে কি বোঝায়? যে পরমাণুর নিউক্লিয়াসের ভর বা পরমাণুর ভর ভিন্ন ভিন্ন হয়, ভর সংখ্যাটা ভিন্ন হয়। ভর সংখ্যা কাকে বলে? ভর সংখ্যা হচ্ছে কোনো পরমাণুতে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলটাকে ভর সংখ্যা বলা হয়। আমরা দেখো, একটা জিনিস লিখতেছি। ধরো এক্স হচ্ছে একটা পরমাণু। এক্স এর পরমাণু নিচে যদি দেওয়া থাকে 6, তাহলে বুঝবা যে এই বাম পাশে প্রতীকের বাম পাশে যদি সাবস্ক্রিপটিভ 6 দেওয়া থাকে, তাহলে বুঝবা যে এটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। 6, 7 এরকম একটা সংখ্যা দেওয়া থাকবে, বা 8, 10। এটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যাটা, অর্থাৎ পারমাণবিক সংখ্যাটা প্রতীকের বাম পাশে নিচে দেওয়া থাকে। আর প্রতীকের বাম পাশে উপরে দেওয়া থাকে তার ভর সংখ্যাটা। যদি এখানে লেখা থাকে 13, তাহলে বুঝতে হবে যে সেটা হচ্ছে ভর সংখ্যা। তা আমরা এই দুইটা নিয়ে আজকে কথা বলতেছি। তাহলে নিচে হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, আর উপরে হচ্ছে ভর সংখ্যা। তো এখন আহ, এই হাইড্রোজেন পরমাণুর দিকে তাকায় দেখো। হাইড্রোজেন পরমাণুতে প্রোটন একটা থাকতে পারে, অথবা হাইড্রোজেন পরমাণুতে প্রোটন একটা, নিউট্রন থাকতে পারে একটা সাথে, অথবা হাইড্রোজেন পরমাণুতে একটা প্রোটন এবং দুইটা নিউট্রন থাকতে পারে। তাহলে এই যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা পরিবর্তন হচ্ছে, কিন্তু যেহেতু প্রোটন সংখ্যা সবগুলাই একই সব পরমাণুতে, কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলটা পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রোটন সংখ্যা সমান বলে প্রত্যেকটা পরমাণু এক, যা পরমাণুকে চিনার মৌলিক উপায় হচ্ছে বা একমাত্র উপায় হচ্ছে যে তার প্রোটন কয়টা। যেহেতু সবগুলো পরমাণু প্রোটন একটা, তাই এই পরমাণুটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণুর মধ্যে বিভিন্ন রকম নিউট্রন সংখ্যা থাকতে পারে, 0, 1, 2 ইত্যাদি থাকতে পারে। তখন এই ভর সংখ্যাটা তাদের ভিন্ন হয়ে যায়, এবং নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার যোগফলটাকে ভর সংখ্যা বলা হয়। যেমন এটা ভর সংখ্যা হচ্ছে 2, এই যে দেখো এখানে দুইটা আছে, এটা ভর সংখ্যা 2, তাই আমরা এখানে 2 লিখছি। আবার এখানে মোট কয়টা আছে? 3টা, প্রোটন এবং নিউট্রনের যোগফল, তাহলে এটাকে ভর সংখ্যা লিখতেছি আমরা 3। আর এইখানে তোমার শুধু একটাই আছে, একটা প্রোটন, তাই তার ভর সংখ্যা হচ্ছে 1। এইভাবে যাদের ভর সংখ্যা ভিন্ন কিন্তু পারমাণবিক সংখ্যা সমান, সেই সব মৌলের পরমাণুগুলোকে বলা হয়, সেই সব পরমাণুগুলোকে বলা হয় পরস্পরের আইসোটোপ। সেই হিসেবে হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে। নয়। মেয়েরা তোমরা আছো তো না? জি স্যার। জি স্যার। জি স্যার। নেটে একটু ডিস্টার্ব দেখা দিয়েছিল, এখন অন্য নেটে আমি আছি। তো এখন এই প্রোটন সংখ্যাটা ডিফারেন্ট হচ্ছে। তাহলে হাইড্রোজেনের কয়টা এরকম বা ভিন্ন পরমাণু পাওয়া যাচ্ছে, ভিন্ন রকম পরমাণুর ভর পাওয়া যাচ্ছে? 3টা, 3 ধরনের। একটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, তাই হাইড্রোজেনের 3টা আইসোটোপ বলা হবে। তো এখন আবার আরেকটা ব্যাপার খেয়াল করো, আমরা যখন নাকি কার্বনের দিকে তাকাই, তো কার্বনে প্রোটন এবং নিউট্রনের যোগফল কোনো পরমাণুতে 12 থাকতে পারে, অথবা কখনো 60টা নিউট্রন থাকার কারণে যোগফলটা 13 হতে পারে, 8টা নিউট্রন থাকার ফলে পরমাণুটার যোগফল, প্রোটন নিউট্রন যোগফল 14 হতে পারে। তো এই বেশি হয়ে যাওয়ার কারণে, বেশি হয়ে যাওয়ার কারণে আমরা কি বলবো? বলবো যে এদের কার্বনের 3 ধরনের আইসোটোপ আছে। ঠিক আছে, এই 3 ধরনের আইসোটোপ আছে, আহ, যার ভর সংখ্যাটা ভিন্ন ভিন্ন থাকতেছে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে সবগুলা পরমাণুরই প্রোটন সংখ্যা সমান, তাহলে তারা একই মৌলের পরমাণু। তারা একই মৌলের পরমাণু, তাদের ভর সংখ্যা ভিন্ন, পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তাহলে তাদের ভর ভিন্ন যেহেতু, তাহলে ভর সংক্রান্ত যে সকল ধর্ম আছে, যে ভৌত ধর্ম, সেই সব ধর্মগুলো কিছুটা পরিবর্তন থাকবে। যেহেতু প্রোটন সংখ্যা সেম, তাহলে ইলেকট্রন সংখ্যা সেম, তাই তাদের রাসায়নিক ধর্ম কি হবে? একই রকম হবে। তাহলে তোমরা কি বলতে পারো আইসোটোপের কি ধরনের বৈশিষ্ট্য এক হবে? তাদের ভর সংখ্যা ভিন্ন হবে কিন্তু পারমাণবিক সংখ্যা একই হবে। হ্যাঁ, রাসায়নিক বৈশিষ্ট্য এক হবে। রাসায়নিক বৈশিষ্ট্য এক হবে, কারণ প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যাটা কি এদের সেম থাকতেছে। সমান। কিন্তু
হ্যাঁ সমান সমান। থাকে। বরের দিক থেকে আর একটু ভিন্ন হচ্ছে, কেউ একটু মোটা কেউ একটু চিকন আর কি, এই আর কি। কিন্তু তারা সবাই একই জিনিস। এনিহাও আমরা দেখলাম যে এই স্যার ভৌত বৈশিষ্ট্য কি এক হবে? ভৌত বৈশিষ্ট্যটা বড় একটু ভিন্ন, স্যার বললাম না স্যার ভৌত বৈশিষ্ট্য কি এক হবে? ভৌত বৈশিষ্ট্য ভিন্ন হবে যেহেতু বর ভিন্ন। ও, আমরা এখন আইসোটোপের পরিবর্তে আইসো বার দেখবো। বুঝতে পারছি স্যার। হ্যাঁ আইসো বার কি? আইসো বারটা হচ্ছে তোমার বর সংখ্যাটা সমান থাকে। এখানে ছিল আইসোটোপ, টোপ মানে প্রোটন, এই যে পদ এখন লেখা আছে, প্রোটন সংখ্যাটা সমান, ঠিক আছে। আর আইসো বারের মধ্যে গিয়ে যেটা হবে, বার বরের কাছাকাছি শব্দ, এটা বর সংখ্যাটা সমান হবে। তো আইসো বার হচ্ছে যাদের নাকি বর সংখ্যাটা সমান। তুমি তাকায় দেখো এখানে, এটা হচ্ছে আর্গন পরমাণু, এটা পটাশিয়াম পরমাণু, আর যে ক্যালসিয়াম পরমাণু। কিন্তু সবগুলারই বর সংখ্যা কত বলো তো মেয়েরা? সবগুলা বর সংখ্যাটা কত? 40 40। সবগুলা বর সংখ্যা 40। তাহলে তারা বর সংখ্যা হলো সেম, কিন্তু তাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এই প্রোটন সংখ্যা ভিন্ন। অসমান। এটার ক্ষেত্রে 18, এই পটাশিয়ামের ক্ষেত্রে কত 19, আর 19 ক্যালসিয়ামের ক্ষেত্রে কত 20। তাহলে বর সংখ্যাটা 20 সমান হচ্ছে কিন্তু প্রোটন সংখ্যাটা ভিন্ন হচ্ছে, তাই তারা কি হবে? ভিন্ন মৌলের পরমাণু হবে। আইসোবার ভিন্ন ভিন্ন মৌলের হবে। ভিন্ন আইসোবার। মৌলের পরমাণু, এবং তাদের যেহেতু প্রোটন সংখ্যা ভিন্ন, তাহলে ইলেকট্রন সংখ্যা ভিন্ন, তাহলে তাদের রাসায়নিক ধর্মটাও ভিন্ন রকম হবে। তাহলে আইসো বার সময়ের রাসায়নিক ধর্ম ভিন্ন হয়, আর ভিন্ন মৌলের পরমাণু তাদের আহ, তাদের স্যার বলো। স্যার আমাকে একটু রাসায়নিক আর ভৌত ধর্ম এটা একটু বুঝাই দিবেন, আমি ঠিক বুঝি না। রাসায়নিক ধর্ম হচ্ছে তোমার যে ধর্মের কারণে, হ্যাঁ, কোন যৌগের আহ কোন মৌলের মনে করো রাসায়নিক ধর্মটা কি, ধরো সোডিয়াম একটা পরমাণু, ঠিক আছে, সোডিয়াম একটা পরমাণু, সে যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করতে পারে, ঠিক আছে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? সোডিয়াম ক্লোরাইড। ক্লোরাইড। তাইলে সে রাসায়নিক ধর্মে, এখন আমরা যদি ইয়ে করি, ধরো পটাশিয়াম দিই, তাহলে পটাশিয়াম ও ক্লোরিনের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করতে পারবে। বুঝছো ঘটনা? জি স্যার। তাহলে এইটা, এই ধর্মটা কি তার? এই ধর্মটা যেহেতু সে বিক্রিয়া দেয়, এই বিক্রিয়াগুলোকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া, তাহলে তার রাসায়নিক ধর্মটা একই রকম। হ্যাঁ, কিন্তু তার ভৌত ধর্মটা ভিন্ন। কিরকম? এই সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে তোমার 98°C, ঠিক আছে, 98°C। কিন্তু পটাশিয়ামের গলনাঙ্ক 64°C। তাহলে তার ভৌত ধর্ম কি একই রকম না ভিন্ন রকম? ভিন্ন ভিন্ন রকমের। ভৌত বলতে কি বোঝায়? সে তরল অবস্থায় আছে না কঠিন অবস্থায় আছে বা গ্যাসীয় অবস্থায় আছে? সে তো তোমার এই তার ভর কিরকম, কম না বেশি? যেমন সোডিয়ামের ভর 23, অথচ পটাশিয়ামের ভর কত 39। তো এরকম আর কি, এগুলোকে বলা হয় ভৌত ধর্ম। আর বিক্রিয়া করার যে স্টাইলটা, সেটাকে বলা হয় রাসায়নিক ধর্ম। তুমি কি মোটামুটি একটা আইডিয়া পাইছো? জি স্যার মোটামুটি পেয়েছি। এত মানে স্যার এটা দুইটা মৌলের মধ্যে, মানে আমাকে যখন কম্পেয়ার করব তখন কম্পেয়ার এরকম করি, হবে, তখন তাই না? এরকম ঘটনাটা হিসাব করবো আর কি। হ্যাঁ, ও, সে বিক্রিয়া দেয় কি ঠিক দেয় আছে। না, কার সাথে বিক্রিয়া দেয়, কতটুকু বিক্রিয়া দেয়, দ্রুত বিক্রিয়া দেয় নাকি ধীরে ধীরে বিক্রিয়া দেয়, এগুলো হচ্ছে তার ভৌত ধর্ম, সরি রাসায়নিক ধর্ম। আর তার ভর কত, তার রাসায়নিক হ্যাঁ, তার দেখতে কিরকম, হ্যাঁ, এগুলো হচ্ছে তাদের জন্য ভৌত ধর্ম। ফুটনাঙ্ক গলনাঙ্ক। গলনাঙ্ক, হ্যাঁ, এগুলো হচ্ছে ভৌত ধর্ম। হ্যাঁ, তো এই নিয়ে আমরা দেখলাম। তাহলে এই আইসো বার সমূহের ভৌত ধর্মের কিছুটা মিল থাকলো, রাসায়নিক ধর্মের দিক থেকে তারা কি হইতে পারে বলো তো? এক হবে না ভিন্ন হবে? ভিন্ন হবে। ভিন্ন হবে, যেহেতু এরা ভিন্ন মৌলের পরমাণু। হ্যাঁ, আমরা একটু পরে আরেকটা জিনিস দেখতে, আইসোটোন, এখানে শেষে দেখো ন আছে, এই ন দিয়ে আমরা ইন্ডিকেট করব যে এখানে তোমার নিউট্রন সংখ্যা সমান হবে দুইটা পরমাণুর মধ্যে। এই তুমি তাকায় দেখো এদিকে, ফসফরাস পরমাণু আর সালফার পরমাণু নিয়ে আমরা আলোচনা করতেছি। ফসফরাস পরমাণুর এই উপরে যে 31 লেখা আছে, এটা কি? এই 31টা দ্বারা কি বোঝায়? স্যার ভর সংখ্যা। ভর ভর সংখ্যা। সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা, ভর আর সংখ্যা আর নিউট্রন সংখ্যার নিউট্রন প্লাস সংখ্যা। নিউটন সংখ্যা। equal to এইটা। আর এই যে নিচে বাম পাশে যে নিচে এই জিনিসটা আছে 15, এই 15টা কি বলতো?
প্রোটন সংখ্যা তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে তার কত, প্রোটন সংখ্যা ইকুয়াল টু কত বলতো, 15। হ্যাঁ, 15 তাহলে আমরা প্রোটন আর প্রোটন সংখ্যা প্রোটন আর নিউট্রনের যোগফল থেকে যদি আমরা বিয়োগ করি প্রোটন সংখ্যাটা, তাহলে এটা কাটা যাচ্ছে, কি থাকতেছে আমাদের নিউট্রন সংখ্যা ইকুয়াল টু কত, নিউট্রন সংখ্যা 31 বিয়োগ 15 কত হয়, 16। তোমরা কি বুঝছো ঘটনা? হ্যাঁ, তাহলে এই 16টা কি, এই 16টা কি, নিউটন সংখ্যা তাহলে ফসফরাসের মধ্যে নিউট্রন সংখ্যা হচ্ছে 16। সালফারের মধ্যে অনুরূপভাবে হিসাব করে তুমি দেখতে পাবে নিউট্রন সংখ্যাটা কত, 16। তাহলে এই 16 দুইটা হবে। সালফার আর ফসফরাসের দুইটার মধ্যে নিউট্রন সংখ্যাটা সমান, তাহলে এরা পরস্পরে কি বলা যায় বলতো, নিউট্রন সংখ্যা সমান হলে তাদেরকে বলা আইসোটোন। আইসোটোন বলা হয়। হ্যাঁ, যাদের নিউট্রন সংখ্যা সমান, তাহলে এদের জি স্যার এদের প্রোটন সংখ্যা বা নিউটন সংখ্যা ভর সংখ্যা সমান নয়, শুধু নিউট্রন সংখ্যা সমান, তাই আইসোটোন আইসোটোন বলা হবে। এখন আমাদের একটু আগে আইসোটোন সময়ের যেহেতু প্রোটন সংখ্যা ভিন্ন, তাই তারা রাসায়নিক ধর্মে ভিন্ন হবে, ভর সংখ্যা ভিন্ন, ভৌত ধর্ম ভিন্ন হবে, সবই মানে সবই এদের ভিন্ন, শুধু নিউটন সংখ্যা এদের মিল আছে। আমরা এখানে দেখো খেয়াল করো, আমরা দেখি ভর সংখ্যা, আইসোটোপে ভর সংখ্যা ভিন্ন হয়, প্রোটন সংখ্যা একই থাকে, নিউটন সংখ্যা ভিন্ন হয়, রাসায়নিক ধর্ম একই থাকে। তুমি দেখো তো এটা এরা পরস্পরে কি আইসোটোপ এরা। হ্যাঁ, আইসোটোপ আইসোটোপ, কারণ প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন। তাহলে প্রোটন সংখ্যা সমান হলে শুধুমাত্র কার কার মিল থাকতেছে, ভর সংখ্যা আর না, প্রোটন আর সংখ্যা আর না প্রোটন রাসায়নিক সংখ্যা আর রাসায়নিক ধর্ম এক থাকবে এক থাকবে, আর ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা কিরকম হবে, ভিন্ন হবে। আবার দেখো এই এরা ভিন্ন একটু আগে হবে আমরা আলোচনা করছিলাম, এরা হচ্ছে আইসো কি, আইসোবার। আইসোবার হলে রাসায়নিক ধর্মটা কিরকম হবে, একই রকম নাকি ভিন্ন রকম? ভিন্ন রকম হবে ভিন্ন রকম। ভিন্ন রকম, আর এদের ভর সংখ্যা সেম হবে। আর শুধু আইসোটোন সমূহের মধ্যে দেখো শুধুমাত্র মিল আছে কার মধ্যে, এই নিউটন সংখ্যার মধ্যে, আর কিছু তাদের মিল নেই। নিউট্রনের মধ্যে হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা আইসোটোপ, আইসোবার এবং আইসোটোনের মধ্যে একটা তুলনা আমরা দেখলাম। এখন আমরা চলে আসি আব্বাও নিয়ম কি, 19 এটা পড়ছো। আব্বাও একটা জার্মান শব্দ, এর নাম হচ্ছে, এর ইংরেজি হচ্ছে বিল্ড আপ বা তৈরি করা। হ্যাঁ, এখন তৈরি করা বলতে এখানে কি বোঝায় সেটা হচ্ছে, তোমার খেয়াল করো, ধরো এই হচ্ছে একটা, তুমি এরকম একটা ওয়াল তৈরি করতে চাচ্ছ, সেই ওয়াল তৈরি করতে গেলে তুমি প্রথমে একটা ইট এখানে বসাইবা, পরে ক্রমান্বয়ে ইট গুলা বসাইতে থাকবা, এই স্তরটা ফিল আপ হয়ে যাবে, এই শক্তি স্তরটা, এই উচ্চতাটা ফিল আপ হলে পরবর্তীতে আবার এভাবে একটা একটা করে এখানে ইট বসাইতে থাকবা, আবার যখন এটা ফিল আপ হয়ে যাবে তখন আবার এখানে একটা করে ইট বসাইতে থাকবে, ঠিক আছে? তো এইভাবে কি করতে থাকবা, তাহলে কোন জায়গা থেকে তুমি ফিল আপ করা শুরু করছো বলো তো? প্রথমে কি উপরের ইটটা বসাই দিছো নাকি নিচ থেকে শুরু করছো? নিচ থেকে নিচ থেকে শুরু করতে হয়েছে। হ্যাঁ, এইভাবে পরমাণুতে যখন নাকি ইলেকট্রন প্রবেশ করে এবং এটা ফিল আপ হওয়ার পরে, একটা এলাকা ফিল আপ হওয়ার পরে বা একটা লেয়ার ফিল আপ হওয়ার পরে পরবর্তী লেয়ারে বা অঞ্চলে যায়, এর পরবর্তী অঞ্চলে যাই আমরা পরে। তো পরমাণুতে যখন নাকি এইভাবে নিউক্লিয়াসে প্রোটন থাকে আর নিউট্রন থাকে, আর তার চারপাশে কিছু শক্তি স্তর থাকে। এখন পরমাণুতে যখন ইলেকট্রন দ্বারা, ওইখানে ইট দ্বারা আমরা দেয়ালটাকে ফিল আপ করতে চাচ্ছি, দেয়াল তৈরি করতে চাচ্ছি, আর পরমাণু ফিল আপ করবো আমরা ইলেকট্রন দ্বারা। ধরো একটা শুধু ফাঁকা একটা পরমাণু আছে, যার শুধু প্রোটন আছে নিউক্লিয়াসে, আমরা কিছু ইলেকট্রন দিয়ে এটাকে পূর্ণ করতে চাচ্ছি। তো ইলেকট্রন সমূহ যখন নাকি এইভাবে ইলেকট্রন নেগেটিভ চার্জ আর প্রোটন গুলো হচ্ছে পজিটিভ চার্জ, এই ইলেকট্রন গুলা করবে কি, এই প্রোটনের আকর্ষণে আস্তে আস্তে নিউক্লিয়াসের কাছে আসা শুরু করবে, কাছে এসে সে প্রথম শক্তি স্তরটাকে আগে ফিল আপ করবে, ঠিক আছে? প্রথম শক্তি স্তরে তোমরা জানো দুইটা ইলেকট্রন থাকে। এই শক্তি স্তরটা ফিল আপ হয়ে গেলে এটা নিউক্লিয়াসের সবচেয়ে কাছে আকর্ষণ সবচেয়ে বেশি, এবং এইখানে আকর্ষণ বেশি থাকা মানে স্থিতিশীলতা সবচেয়ে বেশি, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে কম শক্তি স্তর। এটা ফিল আপ হয়ে গেলে তার পরবর্তী উচ্চ শক্তি স্তর হচ্ছে এটা, এখানে আর যাবে 8টা ইলেকট্রন, এভাবে 8টা ইলেকট্রন তুমি এখানে দিবা, তারপরে যাবে এখানে 8টা ইলেকট্রন, এভাবে দিতে থাকবে। তো এই যে আমরা এইভাবে, তাহলে প্রথমে ইলেকট্রন কোন শক্তি স্তরকে পূর্ণ করে বলতো?
প্রথম প্রথম শক্তি শক্তি স্তর। স্তর প্রথম শক্তি স্তরটা হচ্ছে অন্য এক নিম্ন ভাষায় বলা শক্তি যায় স্তর। সবচেয়ে নিম্ন শক্তি স্তর। ওইটা ফিল আপ হয়ে গেলে তারপর উচ্চ শক্তি স্তরে যায়। এই যে নিয়মটা বিল্ড আপ করা বা সৃষ্টি করা, এই বিল্ড আপ করার এই নিয়মটাকে বলা হয় আব্বাও নিয়ম। আব্বাও কোনো সায়েন্টিস্টের নাম না, হ্যাঁ, আব্বাও কোনো সায়েন্টিস্টের নাম না, জাস্ট একটা জার্মান শব্দ। এই শব্দটার বাংলা ইংরেজি রূপ হচ্ছে বিল্ড আপ, তৈরি করা। পরমাণুতে ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির ঊর্ধ্বক্রম অনুসারে প্রবেশ করে, অর্থাৎ প্রথমে নিম্ন শক্তি স্তরটাকে পূর্ণ করে, পরে উচ্চ শক্তি স্তরে যায়। অর্থাৎ প্রথমে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর পূর্ণ করে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্থান গ্রহণ করে পরমাণু ইলেকট্রন বিন্যাসকে সম্পূর্ণ করে। এখন তোমরা আবার দেখো নতুন করে এই যে ঘটনাটা এখন ঘটবে, ভালো করে খেয়াল করো। হ্যাঁ, নিম্ন শক্তি স্তর উচ্চ শক্তি স্তরে তো বিভিন্ন রকম উপশক্তি স্তর থাকে। ধরো প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর একটাই, শুধু এস। পরবর্তী শক্তি স্তরটায় আছে 2s এবং 2p। তারপরে শক্তি স্তর আছে 3s এবং 3p। তুমি এখন এই শক্তি স্তর বা উপশক্তি স্তর গুলাকে তুমি চিনবা কিভাবে? ঠিক আছে, তো চিনার যে উপায় একটা আছে, সেই উপায়টা হচ্ছে একটা ধরো আমরা একটা শক্তি স্তর লিখতেছি, ধরো 3d। ঠিক আছে, 3d উপশক্তি স্তরের কথা লিখতেছি। এখানে এই 3d উপশক্তি স্তরে দুইটা জিনিস রয়ে গেছে। এটাকে প্রকাশ করার জন্য আমরা দুইটা একটা হচ্ছে সংখ্যা, একটা ব্যবহার করছি, মানে সংখ্যা ব্যবহার করছি 3, আর একটা ব্যবহার করছি, আহ বর্ণমালা ব্যবহার করছি অরবিটাল। ডি। ডি, হ্যাঁ ঠিক আছে, ডি অরবিটাল। এই 3টা হচ্ছে n এর মান। এখানে n ইকুয়াল টু 3 আর কি, হ্যাঁ, n ইকুয়াল টু 3 মানে কোন শক্তি স্তরে ইলেকট্রনটা আছে সেটা বুঝাইছে, যে ইলেকট্রনটা তৃতীয় শক্তি স্তরে আছে। আর এল এর মান যখন নাকি l ইকুয়াল টু 2 হয়, l ইকুয়াল টু 2 হয়, তখন বুঝায় ডি অরবিটাল। হ্যাঁ, তো এখন তাহলে কার কার মান বুঝাইছে, এখানে কার কার মান আছে, এখানে n ইকুয়াল টু 3 মানে তৃতীয় শক্তি স্তর, আর l ইকুয়াল টু 2 মানে ডি উপশক্তি স্তর। তাহলে একটা উপশক্তি স্তরকে বোঝানোর জন্য দুইটা বিষয় লাগে, একটা হচ্ছে তার প্রধান কোয়ান্টাম সংখ্যা n ব্যবহার করতে হয়, আর একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা l ব্যবহার করতে হয়। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এইভাবে পাশাপাশি থেকে একটা উপশক্তি স্তরকে প্রকাশ করে। তাহলে আমরা এখানে কি কি প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে, 3 হচ্ছে তার প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর 2 হচ্ছে তার সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই দুটাকে যে আমরা যোগ করি, অর্থাৎ n প্লাস l কে যদি যোগ করি, তাহলে ওই উপশক্তি স্তরের আমরা n প্লাস l এর মানটা পেয়ে যাচ্ছি। মানটা হচ্ছে কত, 5। ঠিক আছে, মানটা এখানে 5। আবার যদি অপর একটা শক্তি অরবিটাল তুমি চিন্তা করো, মনে করো 4s, 19 এর পড়ছো তোমরা, বা 4s যদি তুমি নাও, তাহলে এখানে n ইকুয়াল টু কত হবে মেয়েরা বলো তো? n ইকুয়াল টু কত? 4 হবে। 4 হবে, শুধুমাত্র আর 4। 4। আর আর s আর এর এস জন্য 0। l ইকুয়াল টু 0। 0, তাহলে 4 পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে এই 4 আমরা পাইলাম টোটাল। এখন সায়েন্টিস্টরা পরীক্ষা করে দেখছে 0। n প্লাস n এর মান যার কম হয় সেটা শক্তি কম, আর n প্লাস n এর মান যার বেশি হয় তাদের শক্তি বেশি। এখানে এই দুই অরবিটাল থেকে 4s এবং 3d অরবিটাল থেকে কোন ক্ষেত্রে n প্লাস l এর মানটা কম? 4s এর ক্ষেত্রে। 4s এর জন্য n প্লাস l এর মান কম। তাহলে এই নিয়ম অনুসারে আব্বাও নিয়ম অনুসারে হচ্ছে এই 4s এর শক্তি কম, ইলেকট্রন আগে 3d এবং 4s কে চয়েস করতে দিলে যে কোনটাতে আগে প্রবেশ করতে চায়, তাহলে 4s আগে প্রবেশ করবে, 4s। 3d তে পরে প্রবেশ করবে। এখন যদি কোনো জায়গায় এরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশন সৃষ্টি হয়, যে যেখানে n প্লাস l এর মানটা দুই জায়গায় সমান হয়ে যায়, ঠিক আছে, আমি এখানে একটু চেঞ্জ করে দিয়ে দেখছি যে n প্লাস l এর মানটা কোন জায়গায় কিভাবে কোন জায়গায় সমান হয়। ঠিক আছে, তা তুমি দেখো, যদি আমরা 4s না লিখে 4p লিখি, তাহলে আমাদের জন্য ঘটনা ভিন্ন হয়ে যাবে। 4p, তা এখন n প্লাস l এর মান আমরা আবার বের করতে চাবো। এখানে তখন আর 0 হবে না মেয়েরা, বলো তো এখানে কত হবে, l এর মান কত হবে 4p এর জন্য? 1 হবে। তখন 1 হবে। ওইটার মান 5 হবে। 5 হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা অরবিটালের n প্লাস l এর মানটা হচ্ছে 5। তাহলে এই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি না যে কে আসলে কার মধ্যে আগে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তাই না? তো সেই ক্ষেত্রে সিদ্ধান্তের ব্যাপার হচ্ছে যদি দুইটার মান সমান হয়ে যায় n প্লাস l এর মান, l এর মানের উপর। হ্যাঁ, তাহলে এই l এর মানটাকে তখন আমরা বাদ দিব, এটা বাদ দিব। l এর মান বাদ দিয়ে দেখবো যে শুধু n এর মান কোনটার ক্ষেত্রে কম, সেটা হচ্ছে নিম্ন শক্তি স্তর হবে, আর n এর মান যার বেশি তার হবে উচ্চ শক্তি স্তর। তাহলে এখানে n এর মান কম কার বলো? 3d। 3d এর ক্ষেত্রে 3, আর 4p এর ক্ষেত্রে 4।
তাহলে ইলেকট্রন আগে 3D তে প্রবেশ করবে। তোমরা কি বুঝছো? জি জি স্যার। স্যার। তাহলে আমরা দুইটা নিয়ম আলোচনা করলাম, একটা হচ্ছে n+l দেখি আমরা, অথবা যদি n+l সমান হয়ে যায় তাহলে শুধুমাত্র n দেখি। সেইটা এখানে বলা হয়েছে। দেখে n+l এর উপর নির্ভরশীল, যে অরবিটালে n+l এর মান বেশি তার শক্তি বেশি, কিন্তু দুইটি অরবিটালের যদি n+l এর মান সমান হয় তাহলে যার n+l এর মান বেশি সেটি উচ্চ শক্তির অরবিটাল। এবং 3D এবং 4p এর মধ্যে কার মধ্যে আগে প্রবেশ করবে আমরা খেয়াল করছি 3D এর মধ্যে। 3D এবং 4s এর মধ্যে 3 আর 2 5 4 আর 0 1 4, তাহলে এই ক্ষেত্রে প্রবেশ করবে তোমার আগে 4s এ। হ্যাঁ ঠিক আছে, আর এই ক্ষেত্রে প্রবেশ করবে 3D এর ক্ষেত্রে। তাহলে আমরা এখানে সেই কম্পারিজনটা দেখতে পাইছি যে কিভাবে কম্পেয়ার করে কোনটা আগে ইলেকট্রন প্রবেশ করবে। হ্যাঁ, এখন সব অরবিটাল গুলোর মধ্যে যদি তুমি তুলনা করো তাহলে এরকম একটা কম কার কার বেশি সেগুলো তোমরা একটা ছক পেয়ে যাবে। সেটাকে যদি এরকম আর কি বাম দিকে তীর বৃত্ত আকারে লেখা হয় 1s 2s এভাবে লেখা 2p 3p 4p এরকম করে লিখে যদি লেখো তাহলে তুমি দেখবা যে সবার আগে 1s আছে, তাহলে এইখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে কি আছে 2s, তারপরে এখানে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে হচ্ছে 2p 3s এইভাবে ইলেকট্রন প্রবেশ করতে থাকবে। এই চিত্রটা তোমরা 19 এ পড়ছো, এখানে দেখো। এই ইলেকট্রন বিন্যাসে আমরা যা নিয়মটা শিখলাম, তাহলে দুইটা নিয়ম শিখলাম, একটা হচ্ছে n+l আর একটা হচ্ছে শুধু n। এখন এই নিয়ম থেকে কিছু ব্যতিক্রম রয়ে গেছে, কিছু নিয়মের ব্যতিক্রম আছে, যেমন নাকি তোমার যখন নাকি একটা শক্তি স্তর, হ্যাঁ একটা শক্তি স্তর উপশক্তি স্তর, ধরো ডি উপশক্তি স্তর, যদি 10টা ইলেকট্রন থাকে তখন আমরা তাকে এটা বলি পূর্ণ, আর যে 5টা ইলেকট্রন থাকে তখন তাকে আমরা বলি অর্ধপূর্ণ। কোন একটা ইলেকট্রন বিন্যাস যদি তুমি দেখো যে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরের আগের স্তরে আছে এই ডি, উপশক্তি স্তর আছে। এখন এই যেহেতু এই উপশক্তি স্তর পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকলে সেটা বেশি স্থিতিশীল হয়। এখন যদি এরকম অবস্থা হয় যে তার মনে করো D4 অবস্থায় আছে, D4 এরকম একটা অরবিটাল আছে 3d4 আর 4s2, ওই n+l এর নিয়মটা ব্যবহার করে আমরা দেখলাম যে এরকম একটা ইলেকট্রন বিন্যাস তুমি পাইলা। তো এখন এখানে কি অবস্থায় আছে, ডি অরবিটাল পূর্ণ অর্ধপূর্ণ অবস্থার চেয়ে একটা ইলেকট্রন কম আছে। তখন হবে কি, যেহেতু এই অবস্থাটা কম স্থিতিশীল, আরেকটা ইলেকট্রন পেলেই তো সে স্থিতিশীল অবস্থা, বেশি স্থিতিশীল অবস্থা বা অর্ধপূর্ণ অবস্থা লাভ করতে পারে। তাই হবে কি এই ইলেকট্রন বিন্যাসটার কিছুটা পরিবর্তন হবে, পরিবর্তন হইয়া এইখান থেকে একটা ইলেকট্রন 4s থেকে একটা ইলেকট্রন জাম্প করে এই ডি অরবিটালে চলে আসবে, চলে এসে সেটা সৃষ্টি করবে কি এরকম একটা ইলেকট্রন বিন্যাস সৃষ্টি করবে। কি হবে 3d5 আর 4s1, 4s2 এর পরিবর্তে 4s1, আর 3d4 এর পরিবর্তে কি হয়ে যাবে 3d5। কখন এই ঘটনা ঘটবে, যখন ডি অরবিটাল অর্ধপূর্ণ অবস্থার চেয়ে একটা ইলেকট্রন কম থাকবে, তখন অর্ধপূর্ণ হওয়ার আশায় তারা পরবর্তী শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন জাম্প করে পূর্ববর্তী 3d অরবিটালে আসে, অর্ধপূর্ণ অবস্থা প্রাপ্ত হয়। অথবা যদি পূর্ণ অবস্থার চেয়ে একটা ইলেকট্রন কম থাকে তাহলে এই ঘটনাটা ঘটবে, অর্থাৎ 3d9 থাকলে 4s থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসবে। এইভাবে কিছু ব্যতিক্রম মৌল আছে যারা অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় গেলে ওরা বেশি স্থিতিশীলতা অর্জন করতে পারে। তাহলে স্থিতিশীলতা অর্জন করার জন্য তারা অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় আসে এবং ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম থেকে ব্যতিক্রম ঘটায়। ঠিক আছে, ডি উপস্তর থেকে n+-1 স্তরে স্থানান্তরিত হয় এবং অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থা প্রাপ্ত ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম ঘটায়। এরকম ব্যতিক্রমটা শুধু এই কপার এবং ক্রোমিয়ামের জন্য যে প্রযোজ্য তা না, এখানে আমরা আরো দিয়ে দিচ্ছি ক্রোমিয়াম, মলিবডেনাম ইত্যাদি এগুলি রয়ে গেছে। আবার একই রকম ব্যতিক্রম রয়ে গেছে ওইখানে, যেমন কি 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 অরবিটালের মধ্যে দেখছো ডি এবং এস এর মধ্যে, ডি এবং এস এর মধ্যে, এখানে ডি এবং এফ এর মধ্যে একটা ব্যাপার রয়ে গেছে। যদি t+1 অরবিটাল, d+1 ডি অরবিটাল, সরি n+1 ডি অরবিটাল এবং এন এফ অরবিটাল, এই দুটো অরবিটালের পার্থক্য শক্তি পার্থক্য কম হয়, তাহলে দেখা যায় প্রায় এফ অরবিটাল থেকে একটা ইলেকট্রন জাম্প করে ডি অরবিটালে চলে যায় এবং সেটা বেশি স্থিতিশীলতা অর্জন করে। ঠিক আছে, এটাকে বলা হয় ক্রস ওভার, এক স্তর থেকে এক উপশক্তি স্তর থেকে অপর উপশক্তি স্তরে চলে যাওয়াটাকে বলা হয় ক্রস ওভার। এখানে 4f এ এবং 4d এরকম অরবিটাল দেখতেছো, এখানে দেখো প্রকৃতপক্ষে এইখানে একটা ইলেকট্রন থাকার কথা ছিল 4f এ, আর d তে কোনো ইলেকট্রন থাকার কথা ছিল না, কিন্তু দেখা যাচ্ছে যে 4f থেকে একটা ইলেকট্রন জাম্প করে কোথায় চলে যায় 4d তে, ক্রস ওভার ঘটে।
তবে মনে রাখতে হবে তাহলে কি ডি এবং এস এর মধ্যে এরকম কিছু ব্যতিক্রম আছে, ডি এবং এফ এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে। এটা হচ্ছে ব্যতিক্রমের নিয়ম আমরা বললাম। আর হুন্ডের নিয়ম এখন আমরা আসি। হুন্ডের নিয়মটা কি তোমরা জানো যে ইলেকট্রন যখন নাকি তোমার কোন একটা শক্তি স্তরে প্রবেশ করে তখন শক্তি স্তর গুলা যদি সমশক্তি বিশিষ্ট হয়, ধরো এই হচ্ছে একটা শক্তি স্তর, ধরো এটা হচ্ছে পি অরবিটাল। তোমরা পি অরবিটাল জানো, ধরো টু পি অরবিটাল। এই টু পি অরবিটালের মধ্যে তিনটা টুপি উপশক্তি স্তরের মধ্যে তিনটা উপশক্তি স্তর আছে। একটা হচ্ছে পি এক্স, একটা কি পি ওয়াই, একটা কি PY পি জেড। ঠিক PZ আছে, তা এখন মনে করো তোমাদের বাসায় রুম, তোমার বাবা মা তোমাদের জন্য 3টা রুম বরাদ্দ করবে, তোমরা 3 বোন আসছো। তো এখন কি তোমরা এই কাজ করবা যে 3 বোন 3 রুমে না গিয়ে 3 বোন একই রুমে থাকবা? দেখা যাবে যে 3 বোন 3 রুম চলে যাইতেছে, কারণ পড়াশোনায় সুবিধা হয়, থাকায় সুবিধা হয়, বা অন্যান্য কিছুতে সুবিধা হয়। তো এই কারণে 3 বোন 3 রুমে চলে যাবে, অর্থাৎ প্রথমে একজন একজন করে প্রবেশ করবা। এখন যদি দেখা যায় যে না তোমাদের আরো একটা বোন আছে, 4 বোন, তাহলে কি করবা তখন? তখন দেখা যাবে যে যে কোনো একটা রুমে ডাবলিং করতে হচ্ছে, হ্যাঁ, মানে 2 জন থাকতে হচ্ছে, কারণ 4 বোনের জন্য 3 রুম। আবার যদি আরেকজন হয় তাহলে আরেক রুম ডাবলিং হবে, আরেকটা হলে আরেক জায়গায় ডাবলিং হবে, হ্যাঁ। তো এইভাবে দেখা যাচ্ছে প্রথমে কয়জন করে প্রবেশ করতেছে, একজন করে এক রুমে। এবং ইলেকট্রন সমূহ যখন নাকি সমশক্তি বিশিষ্ট হয়, সমশক্তি কারা? এই টুপি অরবিটালটা সমশক্তি বিশিষ্ট, কারণ এটা হচ্ছে টুপি ক্ষেত্রে। খেয়াল করো টুপি টুপি এর ক্ষেত্রে যেটা হবে, এখানে তার প্রধান শক্তি স্তর হচ্ছে কত 3, সরি 2, এন এর মান 2, আর পি এর মান হচ্ছে কত 1। পি এর মান কত 1 না, ইকুয়াল টু কত হবে জি স্যার জি স্যার। 3 হবে। এটা যদি পি এক্স PX হয়, তোমরা কি পি ওয়াই এর জন্য হিসাব করে বলতে পারো কত হবে? স্যার একই হবে হবে, ওয়াই এর মান তো হ্যাঁ তাহলে, একই হবে। তাহলে পি ওয়াই এর মানও একই হবে, তাহলে 3 হবে। তাহলে সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে সবগুলা শক্তি সমান। আবার তার প্রধান কোয়ান্টাম সংখ্যক সবগুলোর জন্য সমান হবে, অর্থাৎ একই শক্তি স্তরের ভিতরে যখন নাকি কোন উপশক্তি স্তরের ভিতরে যখন বিভিন্ন অরবিটাল নিয়ে চিন্তা করি, তখন সবগুলা শক্তি সব দিক থেকে সমান হয়ে যায়। ফলে ইলেকট্রন করে কি প্রথমে ওই উপশক্তি স্তরগুলোতে প্রবেশ করার সময় প্রথমে এককভাবে প্রবেশ করে এবং পরে জোড়ায় জোড়ায় প্রবেশ করে। আর এককভাবে যখন প্রবেশ করে তখন আরেকটা ইন্টারেস্টিং ঘটনা থাকে, যে সবাই বলে তাদের স্পিন একই রকম হয়, ধরো এটার স্পিন উপরের দিকে, এটারও স্পিন উপরের দিকে হবে এবং এটারও স্পিন উপরের দিকে হবে। এরকম ঘটনা ঘটবে না যে একটা উপরের দিকে আরেকটা নিচের দিকে, প্রথমে যখন এককভাবে প্রবেশ করবে। আর যদি তারপরেও ইলেকট্রন বেশি পরে হয়, তারপরে হচ্ছে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। এখানে একটা এরকম ভাবে যাবে, এখানে একটা উপরের দিকে যাবে, এখানে একটা উপরের দিকে যাবে। তুমি প্রথম স্পিনটা উল্টা করেও দিতে পারো, দ্বিতীয় স্পিনটা উল্টা করে দিতে পারো, অর্থাৎ যেভাবে ছিল তার চেয়ে উল্টা করে লিখতে পারো, অর্থাৎ এরকম করে দিতে পারো। তবে যেভাবে দিবা সবগুলো একই রকম সেট দিবা, ধরো এটা এরকম করে দিছো আর এটা এরকম করে দিছো, কোনো অসুবিধা নেই, হ্যাঁ। তা পরে এইটা যদি এইভাবে দাও তাহলে এগুলো একই ভাবে দিতে হবে। তো এই হলো আমাদের মূল কথা। তাহলে আমরা বুঝলাম যে ইলেকট্রন সমূহ উপশক্তি স্তরে প্রবেশ করার সময় এমন ভাবে প্রবেশ করে যাতে তারা সবচেয়ে বেশি অযুগ্ম বা বিজুর অবস্থায় থাকতে পারে, এবং অযুগ্ম ইলেকট্রন গুলার স্পিন সবসময় একমুখী হয়। এইটাকেই বলা হয় হুন্ডের নিয়ম, ঠিক আছে। এই হুন্ডের নিয়মটা আমরা দেখলাম। হুন্ডের নিয়মে আমরা তাহলে কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস এখন দেখবো। ধরো এই আমাদের কাছে এখানে নাইট্রোজেন পরমাণু ইলেকট্রন বিন্যাস থাকায় দেখো এই 2s এবং 2p এর শক্তি ভিন্ন। এটা হচ্ছে শক্তি কম, এটা শক্তি তার চেয়ে বেশি, একটু উপর দিকে দিছি। কিন্তু 2px 2py 2pz তিনটা শক্তি সমান, তাই তাদেরকে একই লাইনে দেওয়া হয়েছে। আর এগুলিতে তিনটা ইলেকট্রন যখন প্রবেশ করতেছে তখন একই স্পিন বিশিষ্ট হইয়া, একমুখী স্পিন বিশিষ্ট হইয়া অযুগ্ম অবস্থায় প্রবেশ করতেছে। কিন্তু যখন অক্সিজেনের ক্ষেত্রে তার একটা ইলেকট্রন বেশি থাকার কারণে এই 2px এ এক জোড়া ইলেকট্রন যার স্পিনটা বিপরীতমুখী হয়েছে। আর ফ্লুরিনের ক্ষেত্রে দুইটা ইলেকট্রন অযুগ্ম অবস্থায় আছে, একটা ইলেকট্রন যুগ্ম। একটা ইলেকট্রন অযুগ্ম, দুই জোড়া ইলেকট্রন যুগ্ম অবস্থায় আছে। এইভাবে আমরা দেখতে পেলাম যে সমশক্তি বিশিষ্ট অরবিটাল ইলেকট্রন গুলো এমন ভাবে অবস্থান করে যারা তারা সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকতে পারে এবং অযুগ্ম ইলেকট্রন গুলোর স্পিন একমুখী হইতেছে। এখন চলে আসি আমরা পলির বর্জন নিয়ম। পলির বর্জন নিয়মটা কি? পলির বর্জন নিয়মে পলি বলছেন যখন নাকি একটা পরমাণুতে দুইটা ইলেকট্রন থাকে তখন এই ইলেকট্রন গুলার আহ প্রত্যেকটা ইলেকট্রনের 4টা করে কোয়ান্টাম সংখ্যা থাকে, তোমরা জানো। এই কোয়ান্টাম সংখ্যাগুলো হয় কি
একটা ইলেকট্রনের যে 4টা কোয়ান্টাম সংখ্যা থাকে, পরবর্তী ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা সর্বোচ্চ 3টা মিল হইতে পারে, কিন্তু একটা না একটা তাদের অমিল হবেই। তুমি খেয়াল করো, মনে করো সিটি কলেজের এফ সেকশনে তোমরা ছাত্রছাত্রী আছো, তোমাদের এখন সারা দেশের মধ্যে তোমাদের একটা ইউনিক পরিচয় আছে। পরিচয়টা কি খেয়াল করো। ধরো তুমি কোন কলেজে ইয়ে করো, ভর্তি হয়েছো এই এইচএসসি তে, তুমি বলবা এক নামে সিটি কলেজ। কিসে ভর্তি হয়েছো? সায়েন্সে ভর্তি হয়েছো। কোন সেকশনে পড়ো? এফ সেকশনে পড়ো। তাহলে তোমার এবং তোমার বান্ধবী যে তোমার সেকশনে পড়তেছে তাদের কয়টা বিষয় মিল আছে বলো তো, মিল পাইলে এই পর্যন্ত? সবাই কি এই ক্লাসে যা তিনটা বিষয়। তিনটা তিনটা। তিনটা বিষয় তোমরা মিল পাইতেছো, হ্যাঁ তিনটা বিষয় মিল পাইতেছো। এখন চতুর্থ বিষয় যখন জিজ্ঞেস করবে যে তোমার রোল নাম্বারটা কত, কেউ হয়তো বলবা 70, কেউ বলবা 80, এরকম ভিন্ন ভিন্ন মান বলতে থাকবে, অর্থাৎ চতুর্থটা গিয়া কি হয়ে গেছে? অমিল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এইভাবে কিন্তু যদি একটা মেয়ে সেকেন্ড ইয়ারে হয় অথবা অন্য কলেজের হয়, তাহলে কিন্তু তোমাদের আরো বিষয়ে অমিল হবে। কি? তখন আবার রোল নাম্বারে মিল হইতে পারে গিয়া। ধরো তোমাকে জিজ্ঞাসা করলো কোন কলেজে পড়ো, তুমি বললা যে হ্যাঁ আমি সিটি কলেজে পড়ি, একজন বলল যে আমি এক্স কলেজে পড়ি, ঠিক আছে? তো এখন দেখো এই জিনিসটা অমিল আছে। তারপরে ইন্টারমিডিয়েট পড়ো, তারপর রুল নাম্বারও তোমাদের মিল হয়ে যেতে পারে, হ্যাঁ এফ সেকশনে পড়ে সেও তুমিও, কিন্তু রুল নাম্বারে অমিল হয়ে যেতে। তাহলে মেয়ে দুইটা কি একই জায়গায় আছে নাকি ভিন্ন জায়গায় আছে বলো তো? ভিন্ন সে অন্য জায়গায় আছে। সে অন্য কলেজে আর তুমি এই কলেজে। এই কলেজে পড়তে হলে তোমাকে অবশ্যই 4টা বিষয়ের 3টা বিষয় কমপক্ষে ডিফারেন্ট হইতে হবে, হ্যাঁ। আর অন্য কলেজে গিয়ে পড়লে হয়তো মিল হইতে পারে। তো এখন ঘটনা হয়েছে যে ইলেকট্রন সমূহ যখন কোন একটা পরমাণুতে প্রবেশ করে তখন তাদের প্রত্যেকেরই 4টা করে ইলেকট্রন থাকে, সরি 4টা করে কোয়ান্টাম সংখ্যা থাকে। এই 4টা কোয়ান্টাম সংখ্যার মধ্যে সর্বোচ্চ 3টা কোয়ান্টাম সংখ্যার মিল হতে পারে, কিন্তু চতুর্থ কোয়ান্টাম সংখ্যাটা অবশ্যই ভিন্ন হবে। বা 2টার মিল হইতে পারে, 2টা ভিন্ন হইতে পারে, অথবা 3টা মিল হইতে পারে, একটা ভিন্ন হইতে পারে। হ্যাঁ, এরকম ধরো হিলিয়াম পরমাণুর জন্য আমরা যদি চিন্তা করি, হিলিয়াম পরমাণুতে দেখো 2টা ইলেকট্রন আছে, এই হচ্ছে একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন। তাহলে প্রথম ইলেকট্রনের জন্য খেয়াল করো, প্রথম ইলেকট্রনের জন্য তুমি মনে করো যে সে যেহেতু প্রথম শক্তি স্তরে আছে, তাহলে তার n এর মান হচ্ছে 1। n এর মান 1 হইলে এবং তার s উপশক্তি স্তরে আছে, তাহলে l এর মান হবে 0। হিলিয়ামের তো ইলেকট্রনের বিন্যাস হচ্ছে 1s2, তাহলে s উপশক্তি স্তরে আছে তার। আমি এইভাবে দেখাচ্ছি, হ্যাঁ না সরি আর একটু অন্যভাবে দেখাই। 1 এই খেয়াল করো, এই হচ্ছে হিলিয়াম পরমাণুর 0 He, এইখানে 2টা ইলেকট্রন আছে, একটা হচ্ছে এরকম আর একটা হবে এরকম। এটা তো হচ্ছে 1s অরবিটাল। তাহলে কোন অরবিটালে আছে বলো? n এর মান কত হবে এখানে? 1 এক। এই যে n এর মান 1 1। হবে। আর l এর মান s ইকুয়াল টু কত হবে এখানে? 0। 0 হবে। তাহলে l এর মান 0 হলে m এর মানও 0 হয়, জানো তোমরা। হ্যাঁ আর m এর জি মান স্যার। যদি 0 স্পিন হয় হ্যাঁ তাহলে স্পিনটা যদি ধরি এইটার জন্য যদি প্লাস হাফ ধরি, হ্যাঁ তা এই ইলেকট্রনের জন্য আমরা প্লাস প্লাস হাফ, হাফ আর এইটার জন্য প্লাস কি হাফ ধরতে এটার হবে? জন্য তাহলে মাইনাস হাফ। মাইনাস হাফ। বিপরীতমুখী মাইনাস হাফ। হ্যাঁ তাহলে minus of হ্যাঁ তাহলে তুমি দেখো এই হিলিয়াম পরমাণু 2টা ইলেকট্রনে কয়টা বিষয় মিল আছে? 3টা মিল আছে, চতুর্থটা ভিন্ন হয়ে 3টে গেছে। বিষয়। 3টে বিষয় মিল আছে। স্পিন হ্যাঁ 3 স্পিন কোয়ান্টাম সংখ্যা সংখ্যাটা ভিন্ন। ভিন্ন হয়ে গেছে। এখন যদি তুমি লিথিয়ামের জন্য চিন্তা করো, তাহলে দেখবা যে তাদেরও এরকম ভাবে ভিন্ন ভিন্ন হইতেছে। 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা কখনোই একরকম হচ্ছে না, যে সর্বাধিক 3টা মিল হইতে পারে, চতুর্থটা ভিন্ন হয়ে যাবে। হ্যাঁ, তো এখন এইভাবে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা ভিন্ন হয়ে যায়, সেই বলির বর্জন নীতি অনুসারে আমরা যদি হিসাব করি, এভাবে দেখাইলে s উপশক্তি স্তরে থাকতে পারে সর্বোচ্চ 2টা ইলেকট্রন, p তে 3টা, d তে 5টা, এবং অরবিটাল সংখ্যা হচ্ছে 3টা, 5টা, 7টা, এবং সর্বাধিক 2টা ইলেকট্রন থাকতে পারে করে একটার মধ্যে। তাহলে মোট ইলেকট্রন থাকে তোমার কি 2টা, 6টা, 10টা এবং 14টা। কেউ কি ভুলে হাত উঠাইছিল নাকি প্রশ্ন করবা? আচ্ছা যাক, তাহলে আমাদের কোর্স লেকচার আজকে এখানে শেষ হলো। তোমাদের প্রশ্ন থাকলে বলো। স্যার হ্যাঁ বলো। স্যার কোন স্যার সংখ্যাগুলোর মধ্যে কয়টা মিল থাকতে হবে? মানে মানে কয়টা মিল থাকা উচিত? মিল যেভাবে তুমি যেখানে ইলেকট্রন দিবা, যে উপশক্তি স্তর ইলেকট্রন দিবা,
সেই উপশক্তি স্তরের কোয়ান্টাম সংখ্যাগুলো দেখবা যে কয়টা মিল হয়। এটার একটারও মিল হইতে পারে, দুইটারও মিল হইতে পারে, তিনটারও মিল হইতে পারে, কিন্তু চারটা কখনো মিল হবে না। আর মিল কয়টা হবে তা বুঝতে নির্ভর করবে পারছি। তাকে কোন কোন উপশক্তি স্তরে তুমি দিচ্ছ, কোন উপশক্তি স্তরে দিচ্ছ, অথবা কোন দুইটা ইলেকট্রন নিয়ে চিন্তা করতেছো। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন বলো। এটা কি শুধুমাত্র একটা মৌলের ক্ষেত্রে বা একটা পরমাণুর ক্ষেত্রে আমি একটা চিন্তা করব? পরমাণুর মধ্যে চিন্তা করবা, যদি যেটা হচ্ছে দুইটা ভিন্ন পরমাণুর জন্য চিন্তা করো, ধরো সোডিয়ামের 11 নম্বর ইলেকট্রন আর ধরো পটাশিয়াম ম্যাগনেসিয়ামের 11 নম্বর ইলেকট্রন, তাহলে সবকিছু মিল হবে। দুইটা ও, ভিন্ন পরমাণুতে চিন্তা করলে মিল হয়ে যাবে, হ্যাঁ, কারণ হচ্ছে ভিন্ন জায়গায় তারা আছে। আর যদি একটা পরমাণুর মধ্যে চিন্তা করে তাহলে কখনোই মিল হবে না। একই মৌলের যে কোনো দুটো জি ইলেকট্রন নিয়ে চিন্তা করতে হবে। আর কোশ্চেন? স্যার, ইলেকট্রনের তোমরা কি স্থিতিশীলতা বলতে তার গ্রহণ বা বর্জন। অ্যাটেন্ডেন্স দিছো তো নাকি সবাই উপস্থিতি? জি স্যার। হ্যাঁ, দিয়েছে এটা দিয়েছে লাস্ট কোশ্চেন আমার আনসার নিতে পারবো, 30 সেকেন্ড আছে, বলো। স্যার হচ্ছে ইলেকট্রনের স্থিতিশীলতা বলতে তার গ্রহণ এবং ত্যাগ করার মানে অবস্থাটাকে তো বুঝাচ্ছে, তাই না? হ্যাঁ, গ্রহণ এবং ত্যাগ করার অবস্থা, অর্থাৎ সে অবস্থাটাকে ভাঙতে চায় কি চায় না আর কি, সে নিউক্লিয়াসে কিরকম আকর্ষণে আছে, ওই অথবা অন্য কোনো ভাবে কিভাবে সে ওই অবস্থা থেকে ভেঙে অন্য কোনো অবস্থায় যাইতে চায় কিনা, এটাই তার স্থিতিশীলতা। মনে করো তুমি বাসায় খুব ভালো আছো, তাহলে বাইরে আসতে যাবে না, কারণ বাইরে অনেক গরম, বাসায় তোমার এসি আছে, তাহলে বাসায় তুমি স্থিতিশীল, বাইরে অস্থিতিশীল। জি স্যার।